বান্ধবীর বিয়েতে এসে 4 বছর আগের মৃত স্বামীকে বরের বেশে দেখে চমকে উঠল মেঘলা। তার স্বামীকে বর বেশে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল। মেঘলার পুরো হাত পা কাঁপতে শুরু করে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, যে মানুষটা 4 বছর আগে মারা গেছে সে এখানে কিভাবে আসতে পারে। মেঘলা চোখের ভুল মনে করে চোখ মুছে তাকিয়ে দেখে সামনে কেউ নেই, মেঘলার ফ্রেন্ডও নেই। তাহলে মেঘলা একটু আগে কাকে দেখলো? মেঘলার চোখের ভুল মনে করে ওখান থেকে চলে এসে হঠাৎ অর্ণবের কথা খুব মনে পড়েছে। অর্ণবের মৃত্যুর 4 বছর শেষ হয়ে গেল, এখনো মেঘলা বিয়ে করেনি। কারণ মৃত্যুর মেঘলা এখনো মেনে নিতে পারেনি। অর্ণবকে খুব বেশি ভালোবাসে মেঘলা। কত সুন্দর ভালোবাসা ছিল দুজনের মধ্যে। হঠাৎ একটা কালবৈশাখী ঝড় সব শেষ হয়ে গেল। অর্ণবের কথা মনে আসতেই মেঘলার মন অনেক বেশি খারাপ হয়ে যায়, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মেঘলা একা দাঁড়িয়ে আছে নিরিবিলিতে। আচমকা কেউ মেঘলার কাঁধের উপর হাত রাখতে মেঘলা চমকে ওঠে। নিজের চোখের পানি মুছে নেয় তাড়াতাড়ি করে, আর সে পিছনে ফিরে তাকিয়ে দেখে তার বান্ধবী নীলা। মেঘলা, কি হয়েছে তোর? তুই আমার স্পর্শ পেয়ে এইভাবে চমকে উঠলি কেন? কই না তো, কিছু হয়নি। হঠাৎ করে ডাকলি তাই একটু চমকে উঠলাম। আচ্ছা, বাদ দে, তোকে আমি পুরো বাড়ি খুঁজে শেষমেশ এখানে এসে পেয়ে গেলাম। তুই এখানে একা কেন দাঁড়িয়ে আছিস? ভালো লাগছে না দোস্ত, কেমন জানি লাগছে। তোর আবার কি হলো, শরীর খারাপ নাকি? না, এমনি ভালো লাগছে না। আচ্ছা, তুই আমার খোঁজ কেন করছিস? তোর দুলাভাই আসছে, পরিচয় হবি না? বিয়ের আগে কতবার বলছি অর্ণবের সাথে দেখা করার কথা, কিন্তু তুই তো দেখাও করতে গেলি না। অর্ণবের নাম শুনে মেঘলার বুকের ভিতর কেঁপে উঠল। মেঘলা আবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কারণ অর্ণব নামের মানুষ তো আরও থাকতে পারে। তাই সে এটা নর্মালভাবে নেওয়ার চেষ্টা করে। কিরে, আবার কি হলো তোর? চুপ হয়ে গেলি কেন মেঘলা? তোর কি হয়েছে বলবি আমাকে? তোকে দেখে কেমন জানি লাগছে আমার। কোনো সমস্যা হয়েছে কি? আরে কিছু হয় নাই, তুই অহেতুক চিন্তা করছিস আমাকে নিয়ে। এমনি একটু খারাপ লাগছে আর কি। ঠিক আছে, এখান থেকে এখন তুই আমার সাথে চল। অর্ণবকে আমি অপেক্ষা করিয়ে রাখছি তোর জন্য। অর্ণবের কাছে আমি তোর কথা বলেছি। অর্ণবে আগ্রহী তোর সাথে পরিচয় হওয়ার জন্য। তুই যা, আমি একটু পরে আসছি। না, তুই এখন আমার সাথেই চল, কোনো কথা বলবি না। এই কথা বলে নীলা মেঘলার হাত ধরে টেনে নিয়ে যায় থাকে মেঘলার রুমের দিকে। তখন নীলা মেঘলাকে বলে, মেঘলা জানিস, আজ আমি সত্যি অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছি। এত খুশি আমি আর কখনো হইনি। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, দোয়া করি সারা জীবন সুখী হ, আর নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখিস, কখনো হারাতে দিস না। এবার তুই একটা বিয়ে করে নেই, আর কত এইভাবে একা থাকবি? আমার আর বিয়ে? থাক, বাদ দে। চল তোর হবু হাজবেন্ডের সাথে আগে দেখা করি। বান্দা কখন থেকে দাঁড়িয়ে আছে কে জানে। দুজনে নীলা রুমের দিকে এগিয়ে যায়। রুমের ভিতরে দাঁড়িয়ে আছে অর্ণব। নীলা এবং মেঘলা রুমের ভিতরে গিয়ে দেখে অর্ণব বাইরের দিকে তাকিয়ে আছে। অর্ণব পিছনে দাঁড়িয়ে আছে মেঘলা আর নীলা। নীলা অর্ণবকে ডাক দিয়ে বলল, অর্ণব, তোমাকে বলেছিলাম না মেঘলার কথা, মেঘলা এসেছে, ওর সাথে পরিচয় হও। নীলার কথা শুনে অর্ণব পিছনে ঘুরতে মেঘলার মুখের হাসি নিমেষেই বিলীন হয়ে যায়। মেঘলার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল, কারণ মেঘলার সামনে দাঁড়িয়ে সে আর কেউ না, মেঘলার স্বামী অর্ণব। সে 4 বছর আগে মারা গিয়েছিল। মেঘলার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। মেঘলার চোখের পানি টলমল করছে, যেন এখনই কান্না বৃষ্টি নামবে। এতদিন পর নিজের স্বামীকে দেখে বাগরুদ্র হয়ে যায়, আর সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে নীলাকে বলল, নীলা আপু, তোমাকে আঙ্কেল ডাকছে। মেঘলা, তুই অর্ণবের সাথে কথা বল, আমি একটু পরে আসছি। অর্ণব, তুমি মেঘলার সাথে পরিচয় হয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এ বলে নীলা চলে গেল। অর্ণব নীলার কাছে এসে বলল, আপনি মেঘলা? আপনার নাম অনেক শুনেছি নীলার মুখে। অর্ণবের কথা শুনে মেঘলা অবাক হয়ে গেল। অর্ণবের এমন ব্যবহার যেন অর্ণব মেঘলাকে আজ প্রথম দেখেছে। মেঘলা অবাক হয়ে বলল, অর্ণব, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেঘলা। মেঘলার কথা শুনে অর্ণব অবাক হয়ে গেল। মানে? আমার মেঘলা মানে কি বলছেন এসব আপনি? অর্ণব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা, তোমার মেঘলা। আপনি খুব ভালো মজা করতে পারেন। আমি মজা করছি না অর্ণব, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে ছাড়া কিভাবে থাকতে পারলে এতদিন? আপনি কিন্তু এবার একটু বেশি বেশি করছেন। আপনি নীলার ফ্রেন্ড, তাই কিছু বললাম না। এসব মজা আমার পছন্দ না, আমি চলে গেলাম। এই কথা বলে অর্ণব রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা ওখানে বসে কান্নায় ভেঙে পড়ে। মেঘলা কি করবে কিছু বুঝতে পারছে না। অর্ণব মেঘলাকে চিনতে পারছে না, নাকি না চেনার ভান করছে।
এদিকে সব কিছু রেডি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজ শুরু হয়ে যাবে। মেঘলা এই বিয়ে ভেঙে দিতে চাইছে, কারণ সে অর্ণবকে আর হারাতে চায় না। মেঘলা ঠিক করেছে সে নীলার কাছে গিয়ে সব বলবে। তাই মেঘলা দেরি না করে নীলাকে খুঁজতে বেরিয়ে যায়। মেঘলা পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাচ্ছে না। মেঘলা কি করবে সে বুঝতে পারছে না। হঠাৎ করে নীলার শব্দ শুনতে পায় মেঘলা। মেঘলা তাকিয়ে দেখে নীলা সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা আর দেরি না করে নীলার কাছে ছুটে গেল এক দৌড়ে। নীলা, তোর সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ একটু সাইডে আয়। নীলা যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু নীলার বাবা চলে আসে এখানে। তোদের এত সময় লাগছে কেন? সবাই ওইদিকে অপেক্ষা করে আছে। কাজী সাহেবও অপেক্ষা করে বসে আছে। ওনার নাকি আরেক জায়গায় যেতে হবে। আব্বু, মেঘলা আমাকে কিছু কথা বলতে যাচ্ছে, ওর সাথে একটু শুনে আসছি। বিয়েটা আগে হয়ে যাক, তারপর তোরা কথা বলিস, এখন সময় নেই। ওখানে সবাই চিল্লাচিল্লি করতেছে। নিচে মেঘলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, মেঘলা একটু পরে কথা বলছি, কিছু মনে করিস না। এই কথা বলে নীলাকে নিয়ে ওর বাবা চলে গেল। আর কাজী সাহেব বিয়ের সব কাজ শুরু করে দেয়। মেঘলা সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মেঘলার মাথা কাজ করা অফ করে দিয়েছে। অর্ণবের সাথে কাটানোর সময়গুলো খুব বেশি মনে পড়ছে মেঘলার। মেঘলা কান্না করতে করতে পড়ে ফ্লোরের উপর। হঠাৎ চোখ পড়ে অর্ণবের বাবার দিকে। অর্ণবের বাবাকে দেখে মেঘলা আরও বেশি অবাক হয়ে যায়। মেঘলা বুঝতে পারে তাহলে এখানে অর্ণবের পরিবার সবাই আছে, কিন্তু অর্ণব মেঘলার সাথে এমন ব্যবহার কেন করলে বুঝতে পারছে না। মেঘলা আবার অর্ণবের বাবার কাছে গিয়ে তাকে ডাক দেন, কিন্তু উনি মেঘলাকে না দেখেই চলে গেল। মেঘলার বাবা বাবা করে বেশ কয়েকবার ডাকে, কিন্তু উনি মেঘলার কোনো রেসপন্স করলো না। মেঘলা আর কোনো উপায় না পেয়ে দৌড়ে চলে গেল যেখানে অর্ণব আর নীলার বিয়ে। মেঘলা সেখানে দেখে বিয়ের কাজ প্রায় শেষ হয়েছে, এখন শুধু কবুল বলা বাকি। কবুল বলার ঠিক আগ মুহূর্তে মেঘলা বিয়ের আসরের সামনে গেল। এই বিয়ে বন্ধ করুন কাজী সাহেব। মেঘলার মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। তাই মেঘলার মুখের দিকে তাকিয়ে রইল। অর্ণবের বাবা মেঘলাকে দেখে খুব বেশি অবাক হয়ে গেল। উনি হয়ে দাঁড়িয়ে রইলেন মেঘলার দিকে। এই বিয়ে কিছুতেই হতে পারে না, এই বিয়ে বন্ধ করুন আপনারা। নীলার আব্বু বসা থেকে উঠে মেঘলার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোমার? আর বিয়ে কেন বন্ধ করতে বলছো? সেটা আপনি হেলাল সাহেবকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আঙ্কেল। মেঘলার কথা শুনে হেলাল সাহেব থতমত খেয়ে যায়। আমি কি বলবো, আর তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি বা আমার নাম কিভাবে জানো? বাবা, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি কেন এমন করছেন অর্ণবের মতো? অর্ণব আমাকে চিনতে পারছে না? মেঘলার মুখে হেলাল সাহেবের বাবা ডাকতে দেখে নীলাও খুব বেশি অবাক হয়ে গেল। নীলা এবার বিয়ের আসর থেকে উঠে এসে মেঘলাকে বলল, মেঘলা কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই অর্ণবের বাবাকে বাবা কেন বলছিস? উনি কি তোর পূর্বের পরিচিত নাকি? নীলা, উনি আমার শ্বশুর আর অর্ণব আমার হাজবেন্ড। কথাটা শোনা মাত্র নীলা পেছনে সরে গেল। নীলার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়েছে তোর? তুই ওনাদের চিনিস? নীলা, তুই আমাকে বিশ্বাস কর, অর্ণব আমার স্বামী। তখন তোকে আমি এটা বলার জন্যই ডেকেছি। অর্ণব আমাকে চেনেও না চেনার অভিনয় করেছে। অর্ণব এবার বিয়ের আসর থেকে উঠে যায় আর সে মেঘলার সামনে চলে আসে। আপনি তখন থেকে কী সব বলে যাচ্ছেন? মেঘলা অর্ণবের হাত ধরে বলে, অর্ণব, আমি তোমার মেঘলা। তুমি আমাকে ভুলে গেলে? তুমি না আমাকে বলতে তুমি সারা জীবন আমার পাশে থাকবে, আজ তাহলে কেন এমন করছো? অর্ণব মেঘলার হাত সরিয়ে দিয়ে বলল, আপনাকে তো আমি আজ প্রথম দেখলাম। আমার তো মনে হচ্ছে না যে এর আগে আপনাকে কখনো দেখেছি কিনা। অর্ণব এবার তার বাবা মার কাছে গিয়ে বলল, বাবা, এই মেয়েটা কখন থেকে আবোল তাবোল কথা বলে যাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? মেঘলা এবার অর্ণবের বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আর চুপ করে থাকবেন না প্লিজ। আজব মেয়ে তুমি, তোমাকে তো চিনিই না। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমার ছেলের বউ? প্রমাণ তো আছে, আমাদের বিয়ের কাবিননামা আছে। নীলা, মেঘলা, তুই যা বলছিস সব সত্যি? আমি মিথ্যে কথা কেন বলবো? কেউ কি নিজের স্বামীকে নিয়ে মিথ্যে বলে? তুই না বলেছিলি তোর স্বামী 4 বছর আগে মারা গেছে? তাহলে এখন অর্ণব তোর স্বামী কিভাবে হয়? নাকি তুই আমার বিয়ে ভেঙে দিতে এসব নাটক শুরু করলি? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই এমন করছিস? নীলার কথা শুনে মেঘলার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মেঘলার সাথে নীলার 2 বছরের ফ্রেন্ডশিপ। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। 2 বছর আগে মেঘলা আর নীলার পরিচয় হয়। কীভাবে পরিচয় হয়েছে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। মেঘলার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। নীলা, আমি তোর বিয়ে ভেঙে দিতে আসিনি। তুই আমার কথা বিশ্বাস কর। অর্ণব আমার স্বামী। তোর কথা বিশ্বাস কিভাবে করব? যেখানে ওনারা তোকে চেনে না, তাহলে তুই কিভাবে এসব বলিস? আমি তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু তুই প্রমাণ কর যে অর্ণব তোর স্বামী। হ্যাঁ, আমি প্রমাণ করব। অর্ণব, নীলা, তুমি এই মেয়ের কথা কেন শুনছো? এই মেয়ের মাথায় কোনো সমস্যা আছে। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। নীলা, না, আগে মেঘলার প্রমাণ করার সময় দেওয়া হোক।
মেঘলা তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়ে আর সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেঘলা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাস্তায় একটা গাড়ি নেই। মেঘলা এবার দৌড়ে দৌড়ে চলে যায়। প্রচণ্ড গরমে মেঘলার পুরো শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। এদিকে সবাই অপেক্ষা করে বসে আছে। কাজী সাহেব রেগে গিয়ে বললেন, আপনারা তো আজব মানুষ, আমাকে এখানে বসিয়ে রেখে আমার সময় নষ্ট করছেন। নীলা কাজীর কাছে গিয়ে বলল, প্লিজ একটু অপেক্ষা করুন, মেঘলাকে আসতে দিন। এখানে কিছু একটা সমস্যা আছে। মেঘলাকে আমি খুব ভালো করে চিনি। মেঘলা এমন মেয়ে না যে আপনার ক্ষতি করতে চাইবে। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি আমার কাছে সত্যিটা বলো। নীলা, আমি সত্যি কথাই বলেছি, আমি মেয়েটাকে চিনি না। আমি তো ওনাকে আজ প্রথম দেখলাম। অর্ণবের বাবা বলল, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। এখানে বসে থেকে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। মেয়েটা কী সব আবোল তাবোল কথা বলছে আর আমরা আমাদের সময় নষ্ট করছি। নীলার মা, ওই মেয়েটার হয়তো চাইছে না অর্ণবের সাথে তোমার মেয়ের বিয়ে হোক। দেখানো মেয়েটা এখনও আসছে না, মনে হয় পালিয়ে গেছে আর আসবে না। আসবে বা কী করে, আসলে তো ধরা খেয়ে যাবে। আঙ্কেল, আমি জানি মেঘলা কেমন মেয়ে। মেঘলা আমার ক্ষতি করবে না, এটা আমি জানি। আপনারা কি জানেন, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু মেঘলার জন্য। সেদিন যদি মেঘলা না থাকতো, আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না বা অর্ণবের সাথে পরিচয় হতো না। অর্ণবের বাবা বলল, কি হয়েছিল তোমার সাথে মা? তাহলে শুনুন। মেঘলা মেয়েটা একটা অচেনা মানুষের জন্য সেদিন কি করেছিল। সেদিন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমরা ফ্রেন্ডরা সবাই ট্যুরে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে যায় আর একটা গাছের সাথে ধাক্কা খায়। এরপরে কি হয়েছিল আমার মনে নেই। আমি চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডের উপর আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি একটা অচেনা মেয়ে। মেয়েটা আমার চোখ খুলে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আমি ডাক্তারদের কাছ থেকে জানতে পারি মেয়েটা আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচায়। আর মেয়েটা আমার পাশে 3 দিন ছিল, আমাকে রেখে কোথাও যায়নি, সবসময় আমার পাশে ছিল। যে মেয়েটা একটা অচেনা মেয়ের জন্য এত কিছু করতে পারে, সে মেয়েটা আমার ক্ষতি চাইবে, এটা আপনারা কিভাবে ভাবতে পারেন? অর্ণবের বাবা বলল, সব না হয় বুঝলাম, এত সময় হয়ে গেল, মেয়েটা এখনও আসছে না কেন প্রমাণ নিয়ে? আমরা একটু অপেক্ষা করি, হয়তো কোনো ঝামেলায় হয়েছে। দাঁড়ান, আমি মেঘলাকে ফোন করছি। নীলা রুমে গিয়ে নিজের ফোন নিয়ে আসে। সে সবার সামনে দাঁড়িয়ে মেঘলার নাম্বারে ফোন দেয়। ফোন বাজতে থাকে, কিন্তু মেঘলা ফোন রিসিভ করছে না। একের পর এক ফোন দিতেই থাকে, কিন্তু মেঘলা ফোন কিছুতেই রিসিভ হচ্ছে না। ফোন রিসিভ করছে না, তাই তো বলেছিলাম না তখন? আমার কথা বিশ্বাস হয়েছে তো? মেয়েটা আমাদের সাথে মজা করছে, তাই এখন আর ফোন রিসিভ করছে না। আর এই মেয়েটার জন্য অপেক্ষা করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আমার তো আবার বাসায় ফিরতে হবে বৌমাকে নিয়ে। নীলা মেঘলাকে বারবার ফোন দিচ্ছে। নীলা কিছুতেই বুঝতে পারছে না মেঘলার এমন কি কেন করেছে, আর কেন উপায় না পেয়ে সবাই বিয়ের আসরে গিয়ে বসে। নীলা অর্ণবের পাশে বসতেই মেঘলার নাম্বার থেকে কল। হ্যালো মেঘলা, তুই কোথায়? তোকে আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুই কোনো রিসিভ করছিস না কেন? এত চিন্তা করার কিছু নেই। মেঘলার ফোনে পুরুষ কণ্ঠ শুনে হতবাক হয়ে যায় নীলা। কে আপনি? আর মেঘলার ফোন আপনার কাছে কেন? মেঘলার ফোন মেঘলার কাছে দিন। হা হা, মেঘলা আমাদের কাছে সুরক্ষিত হয়েছে, আর যে আমাদের কাছে জিম্মি অবস্থায় আছে। আপনারা মেঘলাকে আটকে রেখেছেন কেন? কি চাই আপনাদের? তেমন কিছু চাই না, আমাদের শুধু 5 লক্ষ টাকা হলেই চলবে, তাও আজকের মধ্যে। বাই, একটু পরে আবার ফোন দেবো, তখন জানাবো। না হয় কাল সকালে মেঘলার লাশ পাবেন। আর হ্যাঁ, পুলিশকে জানিয়ে ভুল করবেন না। এই কথাটা বলে ছেলেটা ফোন কেটে দেয়। নীলা আবার ফোন করে, এইবার ফোন অফ। ছেলেটা মেঘলার ফোন বন্ধ করে দিয়েছে। নীলা খুব চিন্তিত হয়ে পড়ে। অর্ণব মেঘলার কাছে এসে বলল, কী হয়েছে নীলা? কে ফোন দিয়েছে? কে ফোন দিয়েছে জানি না, কিন্তু মেঘলার ফোন থেকে একটা ছেলে ফোন দিয়ে বলছে মেঘলাকে আটকে রেখেছে, তারা 5 লক্ষ টাকা চাইলে, না হলে কাল সকালে নাকি কে মেরে ফেলবে। কি বলছো তুমি এসব? আমাদের এই ব্যাপারে পুলিশকে জানানো উচিত। পুলিশকে জানাতে না করছে, এখন কি করব বুঝতে পারছি না। অর্ণবের বাবা মাঝখান থেকে বলে উঠল, আমার তো মনে হচ্ছে সব কিছু মেয়েটার সাজানো নাটক। প্রথমে প্রমাণ করতে গেলে গায়েব হয়ে গেল, এখন নতুন করে কিডন্যাপের নাটক করছে। আমার তো মনে হচ্ছে এই মেয়ে কোনো একটা বাজে মতলব আছে, না হলে এখনকার যুগে কেউ মানুষ কিডন্যাপ করে? ওর বাসায় ফোন দিয়ে খোঁজ নাও, হয়তো ও বাসায় গিয়ে এসব নাটক সাজিয়েছে। অর্ণবের বাবার কথা শুনে নীলা চুপচাপ হয়ে গেল। কি হলো? ফোন দাও ওর বাসায়। কাকে ফোন দিব? কে আছে ওর? মেয়েটা তো এই দুনিয়াতে এখন আমি ছাড়া আর কেউ নেই। অর্ণব, কেউ নেই মানে? ওনার বাবা মা? মেঘলার বাবা মা দুজনে মৃত। মেঘলা তার ছোট ভাইকে নিয়ে বাসায় থাকে। মেয়েটা অনেক কষ্টও করেছে, একদিকে নিজের স্বামীকে হারিয়ে অন্যদিকে বাবা মাকে। মেঘলার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকে মেঘলার পাশে আমিই ছিলাম। মেয়েটা পুরো ভেঙে পড়েছে। নীলার মুখে এসব কথা শুনে অর্ণবের মন খারাপ হয়ে যায়। তাই অর্ণবের বাবা বলে ওঠে, এতক্ষণ সব বুঝতে পারছি আমি। কি বুঝলেন আপনি? এই সব কিছুই মেয়েটা সাজানো নাটক, সব টাকা হাতানোর ধান্দা করছে।
অর্ণবের বাবার কথা শুনে অর্ণব এবার রেগে গিয়ে বলল, বাবা তুমি এবার চুপ থাকো। একটা মেয়ে বিপদের মধ্যে আছে, সেটা না জেনে আবোল তাবোল কথা বলছো তখন থেকে। নীলা, আঙ্কেল, কারো ব্যাপারে না জেনে কথা বলা ঠিক না। আমাদের এখন উচিত মেঘলাকে সাহায্য করা। অর্ণবের বাবা বলল, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আগে বিয়েটা হয়ে যাক, তারপর এই বিষয় নিয়ে ভাবা যাবে। বাবা, একটা মেয়ে বিপদে আছে, তাকে কিভাবে উদ্ধার করা যায় সেটা না ভেবে তুমি বিয়ে নিয়ে পড়ে আছো। নীলা, লোকটা কি বলছে তোমাকে? ওরা কোথায় মেঘলাকে আটকে রেখেছে? সেসব তো কিছু বলেনি, বলেছে একটু পরে ফোন দিবে, কিন্তু এখনো ফোন দিচ্ছে না। তুমি ফোন দিয়ে দেখো। দিয়েছি অনেকবার, কিন্তু ফোন অফ। কি আর করার, পরবর্তী ফোনের অপেক্ষায় থাকতে হবে। শোনো নীলা, ওরা যদি ফোন দেয় তুমি বলবে আমরা টাকা নিয়ে রেডি। কোথায় আসতে হবে বলুন, তারপর কি করতে হয় সেটা আমি করব। অর্ণবের কথা শুনে নীলা অনেক বেশি খুশি হয়, কারণ সে বুঝতে পারে অর্ণব তার সাথে থাকলে মেঘলাকে উদ্ধার করা সহজ হয়ে যাবে। এদিকে কাজী সাহেব রাগ করে চলে গেল সবার থেকে বিদায় নিয়ে। এবার সবাই ফোন কলের অপেক্ষা করে বসে আছে, কিন্তু ফোন তো আর আসছে না। এবার সবাই নীলার উপর বিরক্ত হতে লাগলো। হঠাৎ করে নীলার ফোন বেজে ওঠে। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে মেঘলার নাম্বার থেকে ফোন এসেছে। নীলা দেরি না করে ফোন রিসিভ করে, হ্যালো, এতক্ষণ আপনি ফোন অফ করে রেখেছিলেন কেন? সেটা আমার ব্যাপার। আপ- আমি তো বলেছি আমি আবার ফোন দেব। যাই হোক, এত কথা বলতে চাই না। তখন যে বললাম টাকার ব্যবস্থা হয়েছে, আমাদের কোথায় আসতে হবে? আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, ওখানে এসে কল দিবেন। আর হ্যাঁ, বলেছি চালাকি করে পুলিশকে জানিয়ে ভুল করবেন না, নাহলে মেঘলাকে আর জীবিত ফিরে পাবেন না। এই কথা বলে লোকটা ফোন কেটে দেয়। নীলা ফোনে একটা মেসেজ চলে আসে, মেসেজ ঠিকানা দেওয়া হলো। নীলা ওই ঠিকানায় নীলা, ওরা কি ঠিকানা পাঠিয়েছে? এই যে। তাহলে আমাদের আর দেরি করা উচিত না, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? আমার কাছে একটা প্ল্যান আছে। কিসের প্ল্যান তোমার কাছে? এবার অর্ণব সবার কাছ থেকে তার প্ল্যানের কথা বলে। এখানে সবাই উপস্থিত আছে, শুধু অর্ণবের বাবা নেই। হেলাল সাহেব কোথায় চলে গেল? কিছুক্ষণের মধ্যে হেলাল সাহেব আসে। অর্ণব তার বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা ফোন দিতে গিয়েছিলাম, এখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছে না, আর আমাদের তো টাকা ম্যানেজ করতে হবে, হাতে তো আর বেশি সময় নেই। টাকার কোনো প্রয়োজন হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। কি বলিস? এর মধ্যে টাকা জোগাড় কিভাবে হলো? টাকার দরকার নেই, আমি একটা প্ল্যান তৈরি করেছি। এখানে শুধু প্ল্যান অনুযায়ী কাজ হলে হবে। কি প্ল্যান করছিস তোরা আমাকে বাদ দিয়ে? বাবা, তুমি এখানে আপাতত বাড়ি চলে যাও, পরে তোমাকে আমি বাসায় গিয়ে সব বলবো। আমি বাড়ি চলে যাবো মানে? বিয়ে কি আজ হবে না নাকি? তুমি এখনও সেই বিয়ে নিয়ে পড়ে আছো? আগে ওই মেয়েটাকে উদ্ধার করব, তারপর বিয়ে। তুমি এখন বাসায় চলে যাও, আমি বাসায় ফিরে তোমার সাথে কথা বলবো। হেলাল সাহেব চোখে মুখে রাগ দেখা যাচ্ছিল। হেলাল সাহেব আর কোনো কথা না বলে বের হয়ে চলে গেল। এবার নীলা আর অর্ণব বেরিয়ে পড়ে বাসা থেকে। দুজনে মিলে একটা রিকশার মধ্যে উঠলো। অর্ণবের, আমার খুব ভয় হচ্ছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। এত কিছু ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, আমি সব ঠিক করে নিব। মেঘলার জন্য আমার চিন্তা হচ্ছে, ওরা মেঘলার সাথে খারাপ কিছু করবে না তো? আমার খুব খারাপ লাগছে অর্ণব। আরে এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অর্ণব, তুমি সত্যি করে বলবে, তুমি কি আসলে মেঘলাকে চেনো না? নীলা, আমি কি তোমার সাথে কখনো মিথ্যে বলেছি? আমি আজকে প্রথম ওনাকে দেখেছি, এর আগে কোথাও দেখেছি বলে আমার মনে হচ্ছে না। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে কিডন্যাপের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় তারা দুজন, কিন্তু আশেপাশে তারা কাউকে দেখছে না। পুরো শুনশান এলাকা, আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছে না। অর্ণব, আমার খুব ভয় করছে, এখানে তো কোনো মানুষের আনাগো নেই। ভয় পাচ্ছ কেন? আমি তো এখানে আছি। আচ্ছা তুমি ওই নাম্বারে এখন একটা কল দাও, দেখো ওদের ফোন অন আছে কিনা। নীলা ফোন বের করে কল দিতে যাবে, এমন সময় নীলার ফোন বেজে ওঠে। নীলা দেরি না করে ফোন রিসিভ করতে, হ্যালো, আমরা তো চলে আসছি, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনারা পিছনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন। ওখানে গিয়ে টাকার ব্যাগ রেখে সোজা সামনের দিকে চলে যাবেন। মেঘলা কোথায়? আগে আমরা মেঘলাকে দেখতে চাই। আমরা আগে দেখব মেঘলা ঠিক আছে কি না। আপনি যে মেঘলার সাথে খারাপ কিছু করেননি, আমরা বিশ্বাস করব কিভাবে? মেঘলা ঠিক আছে, ওনার কোনো কিছু হয়নি, চিন্তা করবেন না। গাড়িতে টাকা রেখে সোজা সামনের দিকে এগিয়ে গেলে একটা বাড়ি দেখতে পাবেন, ওখানেই মেঘলা আছে। এই কথা বলে লোকটা ফোন কেটে দেয়। এবার অর্ণবের কাছে থাকা খালি ব্যাগ গাড়ির মধ্যে রেখে দিতে কেউ গাড়ি চালিয়ে যায়। গাড়িতে থাকা কালো গ্লাসের জন্য গাড়ির ভিতরে থাকা লোকটাকে কেউ চিনতে পারে না। এবার দুজনের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যেক্ষণ দূর যেতেই একটা পরিত্যক্ত বাড়ি দেখতে যায়। বাড়িটির দিকে তাকালে বোঝা যাচ্ছে বহুদিন ধরে এই বাড়িতে কেউ থাকে না। অর্ণব আর নীলা কোনো কিছু চিন্তা না করে বাড়ির ভিতরে চলে গেল। বাইরে থেকে ভিতরের অবস্থা আরও খারাপ। বাসার ভিতরে মাকড়সার জালে পুরো বাড়ি ঘিরে আছে। অর্ণব আগে থেকে জালগুলোকে সরিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কোথাও মেঘলার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।
অর্ণব, আমার খুব ভয় করছে। এই বাড়িটা কেমন অদ্ভুত, পুরো শুনশান পরিবেশ। মেঘলাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, নাকি ওরা আমাদের মিথ্যে কথা বলছে? তুমি একটা কাজ করো, মেঘলার নাম্বারে ফোন দাও, হয়তো ওরা ফোন এখানে রেখে কোথাও গেছে। নীলা এবার মেঘলার নাম্বারে ফোন দেয়। মেঘলার ফোন বাজার শব্দে তাদের কানে আসে। এবার দুজনে সেই শব্দ শুনে এগিয়ে যায়। একটা রুম থেকে ফোনের শব্দ ভেসে আসে। এই রুমের ভিতরে গিয়ে দেখে মেঘলা অজ্ঞান করে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে। নীলা তাড়াতাড়ি করে মেঘলার কাছে চলে গেল, আর সে মেঘলাকে বারবার ডাকতে থাকে, কিন্তু মেঘলা কোনো রেসপন্স করছে না। মেঘলার এই অবস্থা দেখে নীলা কান্না করতে শুরু করে। অর্ণব, মেঘলার কিছু হয়ে যায়নি তো? মেঘলা কেন কথা বলছে না? এই মেঘলা, কথা বলো প্লিজ। কি হয়েছে তোর মেঘলা? অর্ণব মেঘলার কাছে গিয়ে নীলাকে বলল, নীলা, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাদের এখানে সময় নষ্ট করা ঠিক হবে না। এই কথা বলে অর্ণব আর দেরি না করে মেঘলাকে কোলে তুলে নেয়, আর তারা এই বাড়ি থেকে সোজা হাসপাতালে চলে যায়। মেঘলাকে একটা কেবিনে নিয়ে যায়। ডাক্তার সবাইকে বাইরে চলে যেতে বলল। ডাক্তার মেঘলাকে দেখেই বুঝতে পারছে মেঘলাকে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খাইয়ে দিয়েছে। ডাক্তার এবার মেঘলাকে কেবিন থেকে বেরিয়ে আসে। নীলা ডাক্তারকে দেখে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব, মেঘলার জ্ঞান ফিরে এসেছে? না, রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। ওনাকে ওভারডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এখন সব ওষুধ বের করে আনতে হবে। ডাক্তার, আপনারা যেটা ভালো মনে হয় সেটাই করুন। মেঘলার যেন ঠিক হয়ে যায়। টাকা নিয়ে চিন্তা করবেন না, যত টাকা লাগবে আমরা দেবো। তাহলে আমরা অপারেশনের ব্যবস্থা করছি। এই কথা বলে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ভিতরে মেঘলার চিকিৎসা শুরু হয়ে গেলো, আর বাইরে নীলা আর অর্ণব দাঁড়িয়ে আছে। নীলা কান্না করে যাচ্ছে। এদিকে নীলার বাবাও হাসপাতালে চলে আসেন। নীলা তার বাবাকে আগেই ফোন করে জানিয়ে দিয়েছে তারা হাসপাতালে আছে। নীলার কান্না দেখে অর্ণব নীলাকে সান্ত্বনা দেয়। নীলার বাবা এসে নীলাকে বলল, নীলা, মেঘলার এখন কি অবস্থা? বাবা, জানি না কিছু, ভেতরে চিকিৎসা চলছে। অনেক সময় হয়ে গেল, ডাক্তার কেন বের হয়ে আসছে না? চিন্তা করিস না মা, মেঘলা ঠিক হয়ে যাবে। বাবা, সব কিছুর জন্য আমি দায়ী। আমি তখন কেন মেঘলাকে একা ছেড়ে দিলাম? আমার জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে। মেঘলার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। মারে, এখানে তোর কোনো দোষ নেই। মাথা ঠান্ডা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আল্লাহর উপর ভরসা রাখ। নীলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। নীলার বাবা ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব, রোগীর কী অবস্থা? এখন আর কোনো ভয় নেই, কোনো কারণ নেই। উনি এখন সম্পূর্ণ সুস্থ। রোগীকে কিছুক্ষণ পর কেবিনে নিয়ে আসা হবে, তখন দেখা করতে পারবেন। আর হ্যাঁ, রোগীকে কাল বিকালে নিয়ে যেতে পারবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে নীলা অনেক খুশি হয়ে যায়। ঘড়িতে রাত 11টা বাজে। মেঘলাকে ক্যাবিনে নিয়ে আসা হলো। এবার সবাই মেঘলার ক্যাবিনে যায়, শুধু অর্ণব বাইরে দাঁড়িয়ে আছে। নীলা মেঘলার দিকে তাকিয়ে দেখে মেঘলার চোখের পানি জমে গেছে। নীলা গিয়ে মেঘলার কপালে হাত রাখতে মেঘলার চোখ খুলে তাকায়। মেঘলা, তুই ঠিক আছিস তো? কীভাবে এসব হলো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়িও পাচ্ছিলাম না, সেই জন্য হাঁটা শুরু করলাম। একটু যেতে একটা কালো গাড়ি এসে দাঁড়িয়ে যায় আমার সামনে। তারপর ওরা আমাকে গাড়িতে তুলে একটা পুরনো বাড়িতে নিয়ে এসে আমাকে অনেকগুলো ঘুমের ওষুধ খাইয়ে দেয়। তারপর আমার আর কিছু মনে নেই। আমি পারিনি দোস্ত প্রমাণ করতে, আমাকে ক্ষমা করে দিস। আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন তোদের মাঝখানে বাধা হয়ে আসবো না। আমি অনেক দূরে চলে যাব। একদম চুপ, তুই কোথাও যাবি না। কে আছে তোর? আর তুই কি করে ভাবিস আমি তোকে দূরে যেতে দিব? আমি এতটা স্বার্থপর না যে তোকে ছাড়া বিয়ে করে নিব। মেঘলা কোনো কথা বলল না। এবার মেঘলাকে রেস্ট করতে বলে নীলা বাইরে চলে আসে। নীলার সাথে কিছু কথা বলে নীলার বাবাও বেরিয়ে আসে। এবার সবাই দাঁড়িয়ে আছে। নীলা অর্ণবের কাছে এসে বলল, অর্ণব, তোমাকে ধন্যবাদ। আজ যদি তুমি আমার পাশে না থাকতে, তাহলে এসব কিছুই করতে পারতাম না। অর্ণব একটা হাসি দিয়ে বলল, দূর পাগলি, এখানে ধন্যবাদ দেওয়ার কী আছে? আমি তোমার পাশে দাঁড়াতে পারছি, সেটাই আমি অনেক খুশি। আর আমি চাই মেঘলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অর্ণবের কথা শুনে নীলা খুশি হয়ে যায়, আর সে অর্ণবকে বলে, অর্ণব, তোমার উচিত মেঘলার সাথে একবার দেখা করে। এটা ঠিক হবে না, কারণ উনি আমাকে দেখলে হয়তো উত্তেজিত হতে পারেন। তার চেয়ে ভালো কথা আমার সাথে দেখা না হয় ভালো। নীলার বাবা বলল, অর্ণব ঠিক কথাই বলছেন। আচ্ছা বাবা, আর অর্ণব, তোমরা বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। তুই যাবি না? না বাবা, মেঘলার কাছে আমার থাকাটা জরুরি, নাহলে মেয়েটা তো একা হয়ে যাবে। কি আর করার। এবার নীলার থেকে বিদায় নিয়ে অর্ণব আর নীলার বাবা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। নীলার বাবা অর্ণবকে একটা গাড়ি তুলে দেয়। এদিকে নীলা মেঘলার কেবিনে চলে গেল। একটা চেয়ার টেনে মেঘলার পাশে বসলো নীলা। নীলা মেঘলার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে আছে। নীলার চোখেও ঘুম নেমে আসছে। হঠাৎ প্রায় রাত 3টা। হঠাৎ করে নীলার ঘুম ভেঙে যায়। নীলা ঘুম ঘুম চোখে ওয়াশরুমের ভিতরে চলে গেল। হঠাৎ করে মেঘলার কেবিনের লাইট অফ হয়ে গেল। পুরো রুম অন্ধকার ঘুটঘুটে হয়ে যায়। কারো নিঃশ্বাসের শব্দে
ঘুম ভেঙে যায় মেঘলার। মেঘলা কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারে, আর তার কানের কাছে এসে কেউ কিছু বলতে থাকে। মেঘলা, আমি চাইলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু এখন তোমাকে কিছুই করব না। আমি তোমাকে কষ্ট দিয়ে মারবো, এত সহজে আমি তোমাকে মারতে চাই না। তোমার সাথে আর কি কি হয় শুধু এটাই দেখো। কেবিনে লাইট অফ থাকায় পুরো কেবিন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কে আপনি? লোকটা আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে কেবিন থেকে। নীলা মেঘলার শব্দ শুনে ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। আর সে বের হবে, দেখে রুমের লাইট অফ করা। নীলা আগে লাইট অন করে। মেঘলা, কি হয়েছে তোর? তুই কার সাথে কথা বলছিস? আর রুমের লাইট অফ কেন? তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এই কেবিনে কেউ ছিল? আমার কানে কানে এসে কিছু বলে গেছে। এই কেবিনে এত রাতে কে আসবে? আর দরজা তো অফ, তাহলে এখানে কে আসতে পারে? আরে একটা ছেলের কণ্ঠ শুনছি। মেঘলা নীলার কাছে সব কিছু বলল। মেঘলার কথা শুনে নীলা বলল, আরে তুই হয়তো খারাপ স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। নিলয় কোথায়? নিলয়কে নিয়ে তো চিন্তা করতে হবে না, নিলয় আমাদের বাসায় আছে। এখন তুই ঘুমিয়ে পড়। মেঘলা এবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। বারবার অচেনা মানুষটার কথা তার কানে বেজেই চলছে। কিছুক্ষণের মধ্যে ঘুম নেমে আসে মেঘলার চোখে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। নীলা মেঘলার জন্য খাবার নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে বিকালে মেঘলাকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেল নীলা। নীলা, তুই কাল থেকে ভালোভাবে ঘুমাতে পারিস না, তুই তোর বাসায় চলে যা। আর বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আমি আমার বাসায় চলে যাই। তুই একা যেতে পারবি? আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে রেস্ট কর। কাল মনে করে বিয়ের কাবিননামা নিয়ে চলে আসিস আমাদের বাসায়। সবাই উপস্থিত থাকবে। আমি জানি তুই মিথ্যে কথা বলবি না, কিন্তু প্রমাণের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে বাসায় যা, আর বাসায় গিয়ে ফোন করিস। এবার দুজনের বাসায় চলে গেল। মেঘলা বাসায় এসে তার বাসার দরজা খোলা। মেঘলা তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলে গেল। সেখানে গিয়ে দেখে মেঘলার জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। এটা দেখে মেঘলার অনেক বেশি ভয় পায়। মেঘলা দেরি না করে সেই কাবিননামা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে কাবিননামা আর খুঁজে পায়নি। মেঘলা খাটের উপর বসে কান্না করতে শুরু করে, কারণ অর্ণব যে তার স্বামী এটা প্রমাণ করার জন্য শুধু এই কাবিননামা আছে। তার কোনো প্রমাণ তার কাছে নেই যে অর্ণবের সাথে তার ছবি বা অন্য কোনো প্রমাণ। মেঘলা কী করবে বুঝতে পারছে না। সে অঝরে কান্না করতে থাকে। বাসায় কেউ এসে হয়তো কাবিননামাটা নিয়ে গেছে। বাসায় সব কিছু ঠিকঠাকভাবে আছে, শুধু কাবিননামাটা নেই। মেঘলা আবার নীলার নাম্বারে ফোন দেয়। নীলা ফোন রিসিভ করে। মেঘলা, বাসায় গিয়েছিস? মেঘলা কান্নার জন্য কোনো কথা বলতে পারছে না। মেঘলা, তুই কান্না করছিস, কী হয়েছে তোর? নীলা, আমি আমার বিয়ের কাবিননামা খুঁজে, এই কথা বলতে ফোন কেটে যায়। মেঘলা আবার নীলার ফোনে ফোন দেয়, কিন্তু ফোন অফ হয়ে গেছে। মেঘলা বারবার কল দিতে থাকে। এদিকে নীলার ফোন অফ হয়ে গেছে, ফোনে চার্জ না থাকায়। কারণ 2 দিন হলো নীলা ফোনে চার্জ দিতে পারছে না। নীলা ভাবতে থাকে বাসায় গিয়ে ফোনটাকে চার্জে বসিয়ে মেঘলাকে ফোন দিবে। মেঘলা আবারও পুরো রুম খুঁজতে থাকে, কিন্তু সে তার বিয়ের কাবিননামা খুঁজে পায় না। এদিকে মেঘলা বাসায় পৌঁছে গেল। বাসায় আসতে নীলা সবার সাথে কথা বলতে বলতে ফোনের কথা ভুলে গিয়েছিল। নীলা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লান্ত হওয়ার কারণে চোখে ঘুম নেমে আসে। এদিকে মেঘলা বারবার নীলাকে ফোন দেয়। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। নীলা এখনও ঘুমিয়ে আছে। নীলার বাবা নীলার রুমে আসে। নীলা, নীলা। নীলার বাবার ডাকা নীলার ঘুম ভেঙে যায়। হ্যালো বাবা, বলো। কিরে, তোর ফোন অফ কেন? অর্ণব তোকে বারবার ফোন দিচ্ছে। আমি তো ভুলেই গেছিলাম আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। চোখে প্রচুর ঘুম ছিল, তাই ঘুমিয়ে পড়ছি। এই নিয়ে অর্ণবের সাথে কথা বল। নীলা ফোন হাতে নিয়ে তার বাবা রুম থেকে বেরিয়ে চলে গেল। নীলা, তোমার ফোন কেন অফ? কখন থেকে ফোন দিচ্ছি আমরা, তো খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আর বলো না, ফোনের চার্জ কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। বাসায় এসে ফোন চার্জে দেওয়ার কথা ভুলে গেছি। বুঝতে পারছি। আচ্ছা মেঘলার কী অবস্থা এখন? মেঘলা কি তার বাসায় চলে গেছে, নাকি তোমাদের বাসায় আছে? মেঘলা ওর নিজের বাসায় চলে গেছে। মেঘলার কথা ভাবতে নীলার মনে পড়ে গেল মেঘলা তাকে কল দিয়েছিল। নীলা এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বাজে। অর্ণব মেঘলা আমাকে কল দিয়েছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম। ওর সাথে কথা বলার সময় ফোন কেটে গেছিলো। কাবিননামা নিয়ে কিছু বলেছিল ও। কথা বলোনি আর? কীভাবে বলবো? আমি তো বাসায় এসে ঘুমিয়ে পড়েছি। এখন আবার অনেক রাত হয়ে গেছে। এখন ফোন দেওয়া ঠিক হবে না। কাল তো মেঘলা আমাদের বাসায় আসবে, তখন না হয় জেনে নেওয়া যাবে। তুমি খাবার খেয়েছো? না, বাসায় এসে ঘুমিয়ে পড়েছি। খাবারের কথা বলতে আমার খিদে বেড়ে গেছে, খেতে হবে এখন। আচ্ছা যাও, খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হবে। বাই বাই। ওকে। এবার নীলা গিয়ে খাবার খেয়ে নেয়। খেয়ে নিজের রুমে এসে ফোন চার্জে বসে ঘুমিয়ে পড়ে। এদিকে কান্না করতে করতে মেঘলাও ঘুমিয়ে পড়ে। আচমকা মেঘলা দেখতে পায় কেউ তার জানলার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। মেঘলা ভয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। কে ওখানে? কে আছে ওখান থেকে? বেরিয়ে আসুন। জানলার পর্দা আড়াল থেকে কেউ বেরিয়ে আসে, কিন্তু মাস্ক পরা থাকে। মেঘলা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কে আপনি? আর আপনি কেন আমার রুমে এসে লুকিয়ে আছেন? লোকটা একটা হাসি দিয়ে বলে, আমি তোর জম, আমি তোর মৃত্যু। মানে কে আপনি? আমার কাছে কি চাই? আমাকে চেনার কোনো প্রয়োজন নেই। আর আমি তোর কাছে কি চাই তুই এখন বুঝতে পারছিস না? না,
এবার লোকটা একটা চাকু বের করে মেঘলার দিকে এগিয়ে আসতে থাকে। মেঘলা চাকু দেখে ঘাবড়ে যায়। তার সে ভয় কান্না করে শুরু করে, আমি কি আপনার ক্ষতি করেছি? আপনি কেন আমাকে মারতে চাইছেন? প্লিজ আমাকে কিছু করবেন না। তোকে এখনই ভালোই ভালো বলছি, তুই অর্ণব আর নীলার জীবন থেকে সরে যা, নাহলে তোর কী অবস্থা হবে তুই বুঝতে পারছি না। অর্ণব আমার স্বামী, সেটাই তুই ভুলে যা। যদি বেঁচে থাকার ইচ্ছে থাকে তাহলে তুই ভুলে যা অর্ণব তোর স্বামী। চাকু হাতে মাস্ক পরা লোকটা ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে আসছে। ভয়ে ভয়ে মেঘলা পিছন দিকে যেতে থাকে। কে আপনি? আর কেন আপনি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন? আমি আপনার কি ক্ষতি করছি? তুই আমার কি ক্ষতি করছিস জানিস না? হা হা, তোর জানতে হবে না। মনে কর আজ তোর জীবনের শেষ রাত, কাল ভোরের আলোয় তুই দেখতে পাবি না। এসব কথা বলে লোকটা চাকু দিয়ে মেঘলাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই মেঘলা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। ভয়ে মেঘলার পুরো শরীর কাঁপতে শুরু করে, আর মেঘলার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম জোতে। মেঘলা বুঝতে পারে এতক্ষণ একটা খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু এমন ভয়ানক স্বপ্ন দেখার কারণ কি? কেউ কি আসলে মেঘলার ক্ষতি করার জন্য উঠে পড়ে রেখেছে? মেঘলা কোনো কিছুই ভাবতে পারছে না। ভয়ে মেঘলার পুরো হাত পা কাঁপতে শুরু করে। মেঘলাকে কাল কি যাবে সবার সামনে? মেঘলা কি সারা জীবনের জন্য অর্ণবকে হারিয়ে ফেলবে? অর্ণব কিভাবে এত সহজে ভুলে যেতে পারে? অর্ণব মেঘলার সাথে কাটানোর কোনো মুহূর্ত সে মনে করতে পারছে না, নাকি সে অভিনয় করছে সবার সামনে? মেঘলা ভাবতে থাকে কি করা যায়। মেঘলার কাছে প্রমাণ করার মতো যে কোনো কিছু অবশিষ্ট আর নেই। যা একটা কাবিননামা ছিল সেটাও তো চুরি হয়ে গেছে। কিন্তু কে করতে পারে এমন কাজ? এমন প্রশ্ন যখন মেঘলার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন তার মাথার উপর একটা আইডিয়া চলে আসে। অর্ণব কি তাকে আসলেই ভুলে গেছে, নাকি অভিনয় করছে, সেটা আগে খুঁজে বের করতে হবে। কিন্তু অর্ণবের বাবা কেন মেঘলাকে চিনতে পারছে না? উনি কি মেঘলাকে না চেনার অভিনয় করছে? কিন্তু উনি কেন এমন করবে? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। মেঘলা আর দেরি না করে একটা বোরখা পরে ভালোভাবে মুখ ঢেকে বেরিয়ে পড়ে, উদ্দেশ্য অর্ণবের বাসায়। কিছুক্ষণের মধ্যে অর্ণবের বাসার সামনে পৌঁছে গেল। মেঘলা এবার অর্ণবের বাসার সামনে এসে কলিং বেলের দরজা চাপ দিল। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় অর্ণবের মায়ের। তিনি তার স্বামীকে ডেকে ঘুম থেকে তুলে দেয়। এই উঠুন, কেউ মনে হয় এসেছে। দরজার মধ্যে কলিং বেল বাজাচ্ছে। এত রাতে কে আসতে পারে, চলো গিয়ে দেখে আসি। এবার দুজনে উঠে দরজায় যেয়ে দেখে একটা মেয়ে বোরকা পরে তাদের বাসার সামনে দাঁড়িয়েছে। কে তুমি? এত রাতে আমাদের বাসায় কেন আসলে কেন তুমি? আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। কি বিপদ? মাঝ রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। প্লিজ আজকে রাতটাটুকু আপনাদের বাসায় আশ্রয় দিবেন। আমি একা একটা মেয়ে, কোথায় এত রাতে যাব? চিনি না জানি না অচেনা মানুষকে কিভাবে থাকতে দিব? আমি তো আপনার মেয়ের সমান। আমাকে একটা রাতের জন্য আশ্রয় দিন। আমাকে যে কোনো একটা কোণে থাকতে দিলে হবে। আমি শুধু রাতটুকু কাটিয়ে সকাল হলেই চলে যাব। অর্ণবের আম্মু তার স্বামীর কাছে বলল, মেয়েটাকে থাকতে দেওয়া উচিত, কারণ আমাদের এখানকার মানুষগুলো তেমন একটা ভালো না। মেয়েটার সাথে কেউ যদি খারাপ কিছু করে বসে। তুমি কথাটা খারাপ বলোনি, কিন্তু অচেনা একটা মেয়ে। আঙ্কেল প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তুমি আমাদের বাসায় থাকতে পারো। যাও ফ্রেশ হয়ে আসো আর কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো। ধন্যবাদ আপনাদের। আর আমি কিছু খাবো না, আমাকে থাকার রুমটা দেখিয়ে দিলে হবে। আমি রুমে যাচ্ছি, তুমি মেয়েটাকে একটা খালি রুম দেখিয়ে দাও। আর তুমি এভাবে হিজাব পরে আছো কেন? গরম লাগছে না? বোরকা আর হিজাবটা খুলে রাখো। আঙ্কেল মাফ করবেন, আমি পরপুরুষের সামনে হিজাব খুলি না, আমি পর্দা করি। মেঘলার কথা শুনে অর্ণবের বাবা আর কোনো কথা বলল না। তিনি তার রুমে চলে গেলে। এবার অর্ণবের আম্মু মেঘলাকে একটা রুম দেখিয়ে দিল। তারপর তিনি আবার চলে গেলেন ঘুমানোর জন্য। মেঘলা রুমের ভিতরে গিয়ে ভালোভাবে দরজা বন্ধ করে হিজাব বোরখা খুলে ফেলে। মেঘলা বসে বসে ভাবতে থাকে এখন সে কি করবে। মেঘলার বিশ্বাস যে বিয়ের কাবিননামাটা এই বাসাতেই আছে, কারণ বিয়ের কাবিননামা দুটো হয়েছিল, একটা মেঘলার কাছে ছিল আর একটা এই বাসায়। মেঘলা এই বাড়ির সব কিছু পরিচিত, কোথায় কি রাখা আছে মেঘলা সব কিছু জানে। অর্ণবের মৃত্যুর 1 মাস পরে মেঘলা এই বাড়ি ছেড়ে চলে যায় বলে ভুল হবে। মেঘলাকে বাধ্য করা হয় এই বাড়ি ছেড়ে চলে যেতে। মেঘলা কিছুক্ষণ পর নিজের রুম থেকে বেরিয়ে এসে শ্বশুর শাশুড়ির রুমের দিকে যায়। আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখেছে ওনারা ঘুমিয়েছে কি না। মেঘলা দেখে তারা গভীরভাবে ঘুমে আচ্ছন্ন। মেঘলা এবার তাদের স্টোর রুমে চলে গেল। মেঘলা ভিতরে গিয়ে সব কিছু খুঁজতে থাকে। সব কাগজ খুঁজেও সে কাবিননামা পায় না। মেঘলা একটা আলমারি দেখতে পায়। মেঘলা আলমারি খুলতে গিয়ে দেখে আলমারি লক করা। বাসার সব চাবি কই থাকে সেটাও মেঘলা জানে। মেঘলা এবার শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। সেখানে গিয়ে একটা চাবির গোছা পড়ে আছে খাটের কোণে। মেঘলা চাবির গোছাটা হাতে নিতে সেই আলমারির কাছে চলে গেল। পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও সে বিয়ের কাবিননামা বা প্রমাণ করার মতো কিছুই পায়নি। মেঘলা সেখানে বসে কান্না শুরু করতে থাকে। মেঘলা আবার কী করবে এসব ভাবতে মেঘলা কান্না করতে থাকে। এবার মেঘলা অর্ণবের রুমের দিকে এগিয়ে যায়। সেখানে দেখে অর্ণব ঘুমিয়ে আছে। মেঘলা আবার অর্ণবের পায়ের কাছে বসে কান্না করতে শুরু করে। অর্ণব, তুমি কিভাবে এত সহজে আমাকে ভুলে যেতে পারলে? আমাদের ভালোবাসা তো মিথ্যে ছিল না। তুমি কিভাবে পারলে? তুমি তো আগে এমন ছিলে না।
আমি কিভাবে প্রমাণ করবো যে তুমি শুধু আমার? তুমিও আমাকে চিনতে পারছো না? না আছে আমার কাছে কোনো প্রমাণ? আমি কি করব? প্লিজ আমাকে তুমি বলে দাও। আমি যে আর পাচ্ছি না অর্ণব। আমি তোমাকে অন্য কারো সাথে সহ্য করতে পারছি না। হঠাৎ করে অর্ণব নড়ে চড়ে ওঠে। সাথে সাথে মেঘলা লুকিয়ে যায়। অর্ণব আবার ঘুমিয়ে পড়ে। মেঘলা এবার অর্ণবের রুম থেকে বেরিয়ে আসে। আর সে বাসা থেকেও বেরিয়ে নিজের বাসায় চলে আসে। মেঘলা বাসায় গিয়ে কান্না করতে থাকে। সে তার ভালোবাসার মানুষকে পেয়েও আবার হারিয়ে ফেলছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মেঘলা সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। আর যদি প্রমাণ করতে না পারে অর্ণব মেঘলার স্বামী, তাহলে মেঘলা চিরদিনের জন্য অর্ণবকে হারিয়ে ফেলবে। এদিকে অর্ণবের বাবা মা ঘুম থেকে উঠে দেখে মেয়েটা নেই। তারা বুঝতে পারে মেয়েটা হয়তো সকাল সকাল চলে গেছে। তাই তারা আর এসব নিয়ে আলোচনা করেনি। তারা অবাক হলো মেয়েটা তাদেরকে না বলেই চলে গেল। সবাই রেডি হয়ে নীলার বাসায় চলে আসে। অর্ণব আর তার বাবাও চলে আসে। সবাই মেঘলার অপেক্ষা করছে। নীলা এবার মেঘলার নাম্বারে ফোন দেয়। কিরে মেঘলা, তুই কখন আসবি? সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আর তোর কোনো খবর কোনো নেই। আর হ্যাঁ, সরি রে, কাল আমার ফোন অফ হয়ে গিয়েছিল, তাই তো আর তোর সাথে কথা বলতে পারিনি। তুই এখানে আয়, বাকি কথা এখানে আসলে হবে। নীলা, তোকে কিছু কথা বলার আছে। এখানে আয় আগে, তারপর তোর সব কথা শুনবো। এখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে। রাখলাম, তাড়াতাড়ি চলে আয়। নীলা আর মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণবের বাবা বলল, নীলামা, মেঘলা কি আসছে নাকি পালিয়ে গেছে? না আঙ্কেল, ও আসছে, কিছুক্ষণ পর আসবে। আমার তো মনে হচ্ছে ও আসবে না, আসলে আরও আগেই আসতো। আমার কেমন জানি মনে হচ্ছে সব কিছু মেঘলা সাজানো নাটক। বাবার কথাবার্তা শুনে অর্ণব বলে ওঠে, বাবা, এখনও কোনো কিছু প্রমাণ হয়নি, আগে প্রমাণ হোক, তারপর কাউকে নিয়ে কথা বলো। একটা মেয়ে কেন তার স্বামীকে নিয়ে মিথ্যে কথা বলবে? হয়তো ওর কোনো ভুল হচ্ছে, মেয়েটার স্বামী মারা গেছে, হয়তো সে এখনও তার স্বামীকে ভুলতে পারেনি, তাই আমাকে দেখে ভুল করেছে। মেয়ে আসুক, তারপর দেখা যাবে কি হয়। এখন আমরা সবাই অপেক্ষা করি তার আসার। অর্ণবের কথা শুনে নীলা আরও অর্ণবের বাবা অবাক হয়ে গেল। এবার সবাই যে চুপচাপ মেঘলার অপেক্ষা করতে থাকে। নীলা মেঘলার কাছে উঠে চলে গেল আর মেঘলার কাঁধের উপর হাত রেখে বলল, কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি। আচ্ছা, কাবিননামা এনেছিস? সাথে সাথে মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নিশ্চয় হয়ে। কিরে, কাবিননামা দেখা। নীলা, আমার বাসা থেকে কাবিননামাটা কেউ চুরি করে নিয়েছে। কি? হুম। অর্ণবের বাবা বলল, এই মেয়ে আবার শুরু করেছে নতুন নাটক। তোমার কাবিননামা কেউ চুরি করে তার কি লাভ? এটা কি বাড়ির দলিল নাকি? মানে তুমি আমাদের যা বলবে আমরা তাই বিশ্বাস করব? আমাদের বোকা পেয়েছো তুমি? অর্ণবের বাবা, ওনাকে বলতে দাও। অর্ণব এবার মেঘলার কাছে এসে বলল, আপনি আমাদের পুরো ঘটনা খুলে বলুন। কাল আমি আমার বাসায় গিয়ে দেখি আমার বাসার দরজা খোলা, কেউ চাবি নিয়ে আমার বাসার দরজা খুলে ভিতরে যায়। আর আমার বিছানার নিচে ছিল আমার বিয়ের কাবিননামা। আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনার বাসার চাবি কার কার কাছে থাকে? একটা তো আমার ভাইয়ের কাছে থাকে, কারণ ও মাঝে মাঝে বাসায় আসে, হোস্টেল থেকে পড়াশোনা করে, আর একটা আমার কাছে। এই কথা বলে মেঘলা কোমরে একটা হাত দিয়ে দেখে তার কোমরের চাবিটা নেই। কি হয়েছে? আপনি কি খুঁজতেছেন? আমার চাবি। আমার চাবি তো সবসময় আমার কোমরে থাকে, এখন খুঁজে পাচ্ছি না। আসল কাহিনী এবার বুঝতে পারছি। আপনি নিজেকে অনেক চালাক ভাবেন, তাই না? অর্ণব, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। বাবা, প্রমাণ হয়ে গেছে। এখন আমার আর কোনো সন্দেহ নেই যে উনি মিথ্যে কথা বলছে না। অর্ণব, অনেক সহ্য করেছি, আর আপনি আমাকে অনেক সময় নষ্ট করেছেন অহেতুক। বাবা, কাজী সাহেবকে কল দিয়ে আসতে বলেন, আর নীলা বিয়ের জন্য রেডি করুন, আজকেই বিয়ে হবে। নীলার বাবা নীলাকে নিয়ে ভিতরে চলে গেল। নীলা খুব খুশি। অর্ণব রেগে অন্য একটা রুমে চলে গেল। অর্ণবের বাবা ফোন দিয়ে বাইরে চলে গেল। মেঘলা দাঁড়িয়ে কান্না করতে থাকে আর সে আর অতীতের কথা মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাক। অর্ণব আর মেঘলার বিয়েটা পারিবারিকভাবে হয়। মেঘলা বাসর ঘরে বসে আছে, অপেক্ষা করছে অর্ণবের জন্য। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অর্ণব বাসার ঘরে প্রবেশ করে। মেঘলা উঠে অর্ণবের পায়ে সালাম করতে গিয়ে খাটের উপরে পড়ে গিয়ে বসে থাকে। অর্ণব খাটের উপরে গিয়ে বসে। অর্ণব এবার মেঘলার ঘোমটা সরিয়ে মেঘলার দিকে তাকায়। তাকাতে অর্ণব আর মেঘলা থেকে তার চোখ ফেরাতে পারছে না। কি দেখছে এইভাবে? তোমাকে। আমার ঘর তোমার আলোয় আলোকিত হয়ে গেছে। অর্ণবের কথা শুনে মেঘলা লজ্জা পেয়ে যায়। এবার অর্ণব মেঘলাকে বলল, মেঘলা, আমি চাই তুই আমার এই পরিবারকে আলোকিত করে রাখবে, সব কিছু জুগিয়ে রাখবে। আমার পরিবার খুব একটা বড় না, তুমি আমাদের বাবা মা। তুমি তাদের নিজের বাবা মার মতো দেখবে। দুজনেই মাটির মানুষ। তুমি তাদের সাথে থাকলেই বুঝতে পারবে দুজনে আমাকে খুব ভালোবাসে। আমি চাই তারা তোমাকেও ভালোবাসুক, তারা কেউ তোমাকে বউ মনে না করে মেয়ে মনে করুক। মেঘলা, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার ভুল দেখলে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আচ্ছা, এবার তোমার কথা বলো। আর হ্যাঁ, তুমি আমাকে তুমি করেই বলবে, আপনি করে বলার প্রয়োজন নেই।
আমি বেশি কিছু চাই না, আমি তোমার ভালোবাসা সম্মান এগুলো চাই। আমার তার চেয়ে বেশি কিছু দরকার নেই, তুমি আমার পাশে থাকলে হবে। হ্যাঁ, আমি তোমায় ভালো ভালোবাসি, আর সারা জীবন তোমার পাশে থাকবো। দুজনে আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বিয়ের কয়েক বছর কেটে যায়। মেঘলা এই পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে, আর অর্ণবের মা বাবাও ও মেঘলাকে তাদের মেয়ের মতোই দেখে। এখানে মেঘলা দুপুরেই সবাই খাবার খেতে বসে মেঘলার জন্য খাবার রেডি করেছে। হেলাল সাহেব বলে, বৌমা তুমি আমাদের সাথে বসে খেয়ে নাও। না বাবা, আপনারা খেয়ে নিন, আমি একটু পরেই খাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। দেখতে দেখতে বিয়ে 3 মাস পার হয়ে গেল। মেঘলা এই বাসায় অনেক বেশি খুশিতে আছে। বাসার সবাই মেঘলার খুব কেয়ার করে। এমন একটা পরিবার পেয়ে মেঘলা নিজেকে ভাগ্যবতী মনে পড়ে। যেমন স্বামী তেমন শ্বশুর শাশুড়ি। হঠাৎ করে অর্ণবের রাতে ঘুমানোর সময় মেঘলাকে বলল, মেঘলা আমাকে কিছুদিনের জন্য অফিসের কাজে চট্টগ্রামে যেতে হবে, ওখানে গেলে কয়েকদিন থাকতে হবে। অর্ণবের কথা শুনে মেঘলার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে অর্ণব মেঘলার গালে হাত দিয়ে বলল, মন খারাপ করার কি আছে, মাত্র কয়েকটা দিনের ব্যাপার, আমি তো আবার ফিরে আসব। আমার কেন জানি ভালো লাগছে না, না গেলে হয় না? আমি না গেলে হবে না, আমাকে যেতেই হবে। তোমাকে রেখে আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব, যেতে তো হবে কয়েকটা দিন, তারপর আমি আবার তোমার কাছে ফিরে আসব। মেঘলার মন ভালো করার জন্য মেঘলার কপালে একটা চুমু খায় অর্ণব। মা বাবা আছে, তাদের খেয়াল রাখবে। একটা কথা মনে রেখো, তারা যেন কখনো তোমার ব্যবহারে কষ্ট না পায়, আর তুমিও নিজের খেয়াল রাখবে। তুমি কবে যাবে? কাল সকালে। আসলে আজকে হঠাৎ করে বলল, আমি আগে জানতাম না। কিছুক্ষণ পর দুজনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রেডি হয়ে অর্ণব তার বাবা মার থেকে বিদায় নিয়ে মেঘলার কাছে আসে। মেঘলা, আমি আসছি, নিজের খেয়াল রাখো, সময় মতো খাবার খেয়ে নেবো। তুমি ঠিক টাইমে খাবার খেও, আর হ্যাঁ, পৌঁছে গিয়ে কিন্তু ফোন দিবে। ঠিক আছে। অর্ণব এবার মেঘলার কপালে একটা চুমুক দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। হেলাল সাহেব মেঘলাকে নাস্তা খাওয়ার জন্য ডাকে। মেঘলা সেখান থেকে চলে যায়। বাবা আমাকে ডেকেছেন? নাস্তা করবে না? কয়টা বাজে দেখেছো? বাবা আপনি আর মা খেয়ে নিন, আমার খিদে নেই। এমন করে না মা, আমি তো জানি তোমার মন খারাপ, কিন্তু তুমি না খেলে যে অসুস্থ হয়ে পড়বে। অর্ণবের আম্মু এবার মেঘলাকে তার কাছে ডেকে নিয়ে গিয়ে নিজে হাতে খাবার খাইয়ে দেয়। মেঘলা খেয়ে তার নিজের রুমে চলে যায়। মেঘলার কাছে কেমন যেন লাগছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। মেঘলা এবার অর্ণবের নাম্বারে ফোন দেয়, কিন্তু নাম্বারে ফোন ঢুকছে না, ফোন অফ দেখাচ্ছে। অর্ণবের ফোন অফ পেয়ে মেঘলার চিন্তা বাড়তে থেকে। মেঘলা কিছু স্থির করতে পারছে না। মেঘলা এবার তার শ্বশুরের কাছে গেল। মা, অর্ণবের নাম্বার অফ কেন? বাবা কোথায়? ওনাকে একটু বলেন অর্ণবের নাম্বারে ওর সাথে কাজ করে এমন কাউকে একটা কল দিতে। অর্ণবের বাবা তো একটু আগেই বেরিয়েছে, একটা ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল, আমাকে কিছু বলেনি। মেঘলা এবার অর্ণবের বাবার নাম্বার ফোন দেয়। হ্যালো বাবা, আপনি কোথায়? অর্ণবের নাম্বার বন্ধ। অর্ণবের বাবা কোনো কথা বলে না, উনি চুপ করে রইলেন। বাবা কি হয়েছে, আপনি কেন কথা বলছেন না? আমি বাসায় এসে কথা বলছি, আমি বাসার দিকে আসছি। এবার সবাই হেলাল সাহেবের আসার অপেক্ষায় করতে থাকে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সের শব্দ কানে ভেসে আসে মেঘলার। মেঘলা আর তার শাশুড়ি দরজা খুলে বেরিয়ে চলে আসে। বাইরে এসে দেখে হেলাল সাহেব অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বেরিয়ে আসে। মেঘলার বুকের ভিতর কাঁপা ওঠে। মেঘলা আর হেলাল সাহেবের কাছে গিয়ে বলে, বাবা গাড়ির ভিতরে কে আছে? হেলাল সাহেব কোনো কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। মেঘলা গাড়ির দিকে ছুটে গেল। অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দেখে গাড়ির ভিতরে সাদা কাপড়ে মুড়ানো একটা লাশ। এবার কয়েকজন মিলে লাশটাকে নিয়ে আসে। মেঘলা দেখে বাগরুদ্র হয়ে যায়। এবার লাশটি মেঘলার সামনে নিয়ে আসে। লাশের মুখ থেকে কাপড় সরাতে চমকে ওঠে। মেঘলার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মেঘলা এবার হেলাল সাহেবের কাছে গিয়ে বললে, বাবা এটা কার লাশ? এই পোড়া লাশ আমাদের বাসায় কেন নিয়ে আসা হলো? বৌমা এটা অর্ণব। হেলাল সাহেবের কথা শুনে মেঘলা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এবার কয়েকজন মিলে মেঘলাকে রুমের ভিতরে নিয়ে গেল। এবার অর্ণবের লাশ নিয়ে ভেতরে চলে আসে। অর্ণবের লাশটা দাফন করার জন্য রেডি করতে থাকে। সাদা কাফনে অর্ণবের লাশ সাজিয়ে রেডি করে রাখে। কিছুক্ষণের মধ্যে মেঘলার জ্ঞান ফিরে আসে। মেঘলা উঠে লাশের কাছে ছুটে যেতে হেলাল সাহেব মেঘলাকে আটকে দেয়। বাবা এই মৃত লাশ কিছুতেই অর্ণবের হতে পারবে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু অর্ণব যে গাড়িতে ছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়িটিতে আগুন ধরে যায়। আর সব থেকে বড় প্রমাণ হলো অর্ণবের হাতের আংটি। হেলাল সাহেব এবার অর্ণবের আংটি মেঘলার দিকে এগিয়ে দেয়। মেঘলা আংটি হাতে নিয়ে কান্না করতে থাকে। সবার থেকে বিদায় নিয়ে অর্ণবের লাশ নিয়ে চলে গেল দাফনের কাজ শেষ করাতে। অর্ণবের মৃত্যুর 1 মাস পরে হেলাল সাহেব মেঘলার কাছে এসে বলল, মেঘলা তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আর তুমি নতুন করে তোমার জীবন শুরু করো। তোমার একটা সুন্দর জীবন এখনও পড়ে আছে। বাবা আমি কোথাও যেতে চাই না, আমি আপনাদের সাথে আপনারা আর মায়ের সেবা করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। দেখো মা, এতদিন অর্ণবের ইনকামের উপর আমাদের সংসার চলতে, এখন আমাদের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ, আমাদের খেতেই কষ্ট হচ্ছে। তুমি আমাদের সাথে থেকে নিজের সুন্দর জীবন নষ্ট করে দিও না। বাবা আমি আর কিছুদিন পর একটা চাকরি নেব, তখন আমাদের আর কোনো কষ্ট হবে না, আর কোনো কষ্ট থাকবে না। না মা, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমরা
কোনো রকমে আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। মেঘলা এবার তার শাশুড়ির কাছে যায়। তারও সেম কথা। মেঘলা কিছুদিন পর সবার থেকে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে আসে। কারো ডাকে মেঘলা বাস্তবে ফিরে মেঘলা তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে কনের সাজে। নীলাকে দেখে মেঘলার চোখের পানি পড়তে থাকে। ওইদিকে অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের কাছে সব কিছু কেমন যেন লাগছে। অর্ণবকে বশ সাজাতে আসছে। অর্ণব এর কাছে বারবার মনে হচ্ছে এই তাকে আরও একবার সাজানো হয়েছে। অর্ণবের মাথা থেকে সব ঝেড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে পাচ্ছে না। এদিকে নীলা মেঘলাকে বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে। নীলা মেঘলার হাত ধরে নিয়ে চলে গেল। এবার কাজী সাহেবের চলে আসে। কিছুক্ষণের মধ্যে অর্ণবও চলে আসে। বিয়ের জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। মেঘলা অর্ণবের কাছে গিয়ে বলে, অর্ণব তুমি কিভাবে এত সহজে সব কিছু ভুলে গেলে? আমাদের কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে না? প্লিজ অর্ণব, একটু মনে করার চেষ্টা করো আমাদের বিয়ে হয়েছিল। অর্ণব মনে করার চেষ্টা করে, কিন্তু সে পারছে না। অর্ণবের মাথা ব্যথা শুরু হয়ে গেল। নীলা এবার মেঘলার কাছে এসে রাগী কণ্ঠে বলল, মেঘলা তুই এসব কী শুরু করলি? প্লিজ আমাকে শেষ একটু সুযোগ দে। অর্ণব প্লিজ তুমি মনে করার চেষ্টা করো। আমি আর পাচ্ছি না, আমার মাথা ব্যথা করছে। কাজী সাহেব এবার বিয়ের কাজ শুরু করে। তখনই অর্ণব মেঘলার সাথে বিয়ে হওয়ার কথা মনে পড়তে থাকে। অর্ণব প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। অর্ণবের চোখের সামনে ভাসতে থাকে মেঘলার সাথে বিয়ে হওয়ার সময় আর মেঘলার সাথে কাটানোর সময়। কাজী সাহেব এবার অর্ণবকে বলল, অর্ণব বাবা বলো কবুল। অর্ণব কাজী সাহেবের কথা শুনিতেও পাচ্ছে না। অর্ণব এবার একটা চিৎকার দিয়ে বলল, আমি আর পাচ্ছি না, আমার মাথা প্রচুর ব্যথা করছে। এই কথা বলে অর্ণব অজ্ঞান হয়ে পড়ে। এবার অর্ণবের মাথায় পানি ঢেলে অর্ণবের জ্ঞান ফিরিয়ে আনা হলো। অর্ণব জ্ঞান ফিরতে আসতে অর্ণব নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে তার শরীরে বিয়ের সাজ। অর্ণবের সামনে তাকিয়ে দেখে মেঘলা কান্না করছে। অর্ণব এবার মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা তুমি কান্না করছো কেন? আর আমি এখানে কিভাবে আসলাম? অর্ণব এবার পাশে তাকিয়ে দেখে তার বাবা বসে আছে। বাবার কাছে গিয়ে বলল, বাবা আমাকে এভাবে সাজানো হয়েছে কেন? অর্ণব সব কিছু মনে পড়তে দেখে নীলার গলা শুকিয়ে আসে। অর্ণব এবার নীলার দিকে তাকে অবাক হয় আর অর্ণবের শরীরে রাগ চলে আসে। অর্ণব তার বাবার কাছে গিয়ে বলে, বাবা এই মেয়েটা এখানে কেন? এই মেয়েটা এখানে কি জন্য এসেছে? আর আমাকে কি জন্য বর সাজানো হয়েছে? কি হচ্ছে এসব? মেঘলা তুমি কিছু বলছো না কেন? অর্ণব তোমার সব কিছু মনে পড়ে গেছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ থেকে 4 বছর পরে আমাকে তুমি চিনতে পারলে? এবার সব ঘটনা মেঘলা অর্ণবের কাছে বলল, প্রথম থেকে শুরু করে সব। কথাগুলো শুনে অর্ণব যেন আকাশ থেকে পড়ল। রাগে অর্ণবের পুরো শরীর আগুন হয়ে যায়। অর্ণব আর দেরি না করে নীলার কাছে চলে গেল। নীলার হাত ধরে দাঁড় করে নীলাকে, তোর জন্য আমার জীবন থেকে 4টা বছর হারিয়ে গেছে। তোকে তো আমি খুন করে ফেললো। ও অর্ণবের এমন ব্যবহার দেখে মেঘলা বেশ অবাক হয়ে গেল। মেঘলা অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব তুমি এসব কি করছো? নীলাকে ছেড়ে দাও। নীলার সাথে তুমি এমন করছো কেন? মেঘলা তুমি জানো না এই মেয়ের জন্য আজ এত কিছু হয়েছে? কি বলছো তুমি এসব? মেঘলা আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণব এবার একটা হাসি দিয়ে বলল, বাহ নীলা, এর মধ্যে তুই মেঘলাকে হাত করে ফেললি। আর বাবা তুমি সব কিছু জেনে নীলার সাথে আমার বিয়ে দিচ্ছ? তুমি কি বাবা? তোমাকে বাবা ডাকতেও আমার লজ্জা করছে। ছি। হেলাল সাহেব চুপ। মেঘলা কোনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। নীলা কি তাহলে অর্ণবের পূর্ব পরিচিত? অর্ণব আমি কিছু বুঝতে পারছি না। নীলাকে কি তুমি আগে থেকে চেনো? আর তুমি কেন ওর উপর এত রাগ রেগে আছো? মেঘলা এই মেয়েটার জন্যই আমি এতদিন ধরে তোমার থেকে দূরে ছিলাম। সেদিন বাসা থেকে বের হওয়ার পরে নীলার সাথে আমার দেখা হয়। নীলা আর আমি একই কোম্পানিতে জব করতাম। ওর জন্য আমি সেই কোম্পানি চাকরি ছেড়ে দিলাম। নীলা আমার সাথে জরুরি কথা বলবে বলে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারপর আমাকে বিয়ের প্রপোজাল দেয়। আমি না করে দিলাম। তারপর দেখলাম কয়েকজন লোক ভিতরে আসছে। হুট করে একজন এসে আমার মাথায় বাড়ি দেয়। তারপর কি হয়েছে আমার কোনো কিছু মনে নেই। অর্ণবের কথা শুনে মেঘলা এবার নীলার কাছে গিয়ে বলল, নীলা অর্ণব যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি অর্ণবকে ভালোবাসি আর আমি অর্ণবকে পাওয়ার জন্য সব কিছু করছি। কেন করলি তুই এমন? আমি তোর কি ক্ষতি করেছি? তোকে তো আমি নিজের বোনের আপন বোনের সামনেই বসিয়েছিলাম। তাহলে তুই এসব করছিস? সব কিছুই তো জেনে গেছিস, আর লুকানোর কিছুই নেই। হ্যাঁ কিছুই আমি করছি আর সব কিছু আমার মাস্টার প্ল্যান। সেদিন অর্ণবকে মারার পরে আমি আবার অর্ণবকে হাসপাতালে নিয়ে গেলাম। অর্ণবের আগের সব স্মৃতি মুছে দেওয়ার জন্য ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নিলাম। তারপর আমি হেলাল সাহেবকে ফোন দিয়ে নিয়ে আসি। আমি ডাক্তারকে টাকার লোভ দেখালাম। ডাক্তার আমার কথায় অর্ণবের বাবার কাছে মিথ্যে কথা বলে ডাক্তার হেলাল সাহেবকে বলে অর্ণবের অপারেশনের জন্য 20 লক্ষ টাকা লাগবে। আমি জানি হেলাল সাহেব কখনো এত টাকা দিতে পারবে না। তখন আমি ওনাকে সাহায্য করার নামে অর্ণবকে বিয়ে করার কথা বলি। উনি প্রথমে রাজি না হলে অর্ণবের কথা ভেবে রাজি হয়। হাসপাতালে অনেক আগের থেকে একটা পোড়া লাশ এখানে ছিল। হেলাল সাহেব আমার প্ল্যান অনুযায়ী কাজ করেন। তারপর তাকে বলি বাড়ি থেকে বের করতে, যেন অর্ণবের বাসায় নেওয়া যায়।
কয়েক মাস পর অর্ণবকে বাসায় নিয়ে গেলা হয় আর আমি অর্ণবের সব খেয়াল রাখতে শুরু করি। অর্ণব আমি আমার ভালোবাসার জালে ফেলে দিই। আমার একটাই উদ্দেশ্য ছিল মেঘলার সাথে ফ্রেন্ডশিপ করা। আমি চেয়েছি আমি যেমন কষ্ট পেয়েছি ঠিক তেমন কষ্ট মেঘলাকে দিব, তবে সেটা কেউ বুঝতে পারবে না আর আমাকে যেন কেউ সন্দেহ না করে, তাই আমি সবার চোখে ভালো হবার চেষ্টা করছি। মেঘলার চোখের পানি পড়তে শুরু করে। আমি হেলাল সাহেব থেকে তোর ঠিকানা নিলাম, তারপর তোমার নেক্সট প্ল্যান করি তোর সাথে ফ্রেন্ডশিপ করে। তাই সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করি। আর তুই যে আমায় রক্ত দিয়েছিস সেই রক্ত আমার কোনো কাজে আসেনি। নীলা, তাহলে তুই আমাকে কিডন্যাপ করেছিলি সেদিন? হ্যাঁ, আমি যখন শুনলাম তোর কাছে তোদের বিয়ের কাবিননামা আছে তখনই আমি তোকে কিডন্যাপ করাই। কিন্তু যখন অর্ণব আমাকে তার প্ল্যানের কথা বলে তখন আমি আর কোনো ঝামেলা করতে চাইনি। তোকে ওষুধ খাইয়ে দিতে বললাম, তারপর তোকে আমরা হাসপাতালে নেওয়ার সময় তোর কোমরের চাবির গোছা আমি নিয়ে যাই। আর সেদিন রাতে হাসপাতালে আমার লোক এসেছিল, ওর কাছে আমি চাবি দিয়ে দিলাম। ও তোর বাসায় গিয়ে কাবিননামা নিয়ে আসে আর অর্ণবের বাসাটাও সরিয়ে ফেলতে বলি, কারণ আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। সব কিছুই আমি করেছি, সব কিছুই মাস্টার প্ল্যান আমি। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে বললো, অর্ণব, তোমাকে পাওয়ার জন্য সব করেছি, আমি আমাকে ভালোবাসি। অর্ণব ঠাস করে নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নীলার সাথে সাথে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমার ভাবতে খারাপ লাগছে, তুই এতটা নিচু মনে মানুষ, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট করতে গেছিলি। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। নীলা এবার মেঘলার কাছে গিয়েও বলে, মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারছি জোর করে কিছু হয় না, ভালোবাসা আসলে মন থেকে হয়, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমার ভুলের জন্য অনুতপ্ত, প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। মেঘলা আবার নিজের চোখের পানি মুছে বলল, যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। পাপীকে ঘৃণা করা যায়, পাপকে নয়। তোর উপর আমার কোনো রাগ নেই। তুই একটা কথা মনে রাখিস, তুই শুধু আমার ফ্রেন্ড ছিলি না, আমার বোনও ছিলি। আমি কখনো ভাবতে পারিনি তুই এমন কিছু করবি। নীলা কান্না করতে করতে বলে, আমি জানি আমি খুব অন্যায় করেছি, আমাকে তুই পারলে ক্ষমা করে দিস। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু অর্ণব কোনো কথা বলে না। হেলাল সাহেব এসে মেঘলাকে বলে, বৌমা, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। আমি নিরুপায় ছিলাম, আমার কিছু করার ছিল না। বাবা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনার উপর আমার কোনো রাগ নেই। হেলাল সাহেব এবার মেঘলাকে কান্না করতে বলতে থাকে, তোমার মতো মেয়ে হয় না, এমন একটা মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি। অর্ণব বাবা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। এবার অর্ণব নীলাকে আর বাবাকে মেঘলাকে আর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অর্ণব তার বাসায় চলে আসে। অর্ণবের সব স্মৃতি ফিরে আসে শুনে আম্মুও অনেক বেশি খুশি। সবাই এখন হ্যাপি। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে অর্ণব আর মেঘলা নিজেদের রুমে চলে এলো। অর্ণব মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি এবার কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো দোষ নাই। আর আমি সব কিছু ভুলে নতুন করে তোমার সাথে নিয়ে আজ সংসার সাজাতে চাই। ফেলে আসা অতীত আর আমি মনে করতে চাই না অর্ণব। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি লাকি যে তোমার মতো একটা মিষ্টি বউ পেয়েছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরলো। তারপর থেকে শুরু হলো মেঘলা আর অর্ণবের জীবন নতুন। কালো মেঘটা কেটে যায় তাদের জীবন থেকে। দুজনে খুব হ্যাপি। এবার আপনারা হ্যাপি তো? সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।